আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়া প্রত্যাশা কামনা সবসময় থাকে। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ, আমাদের আবার এভারগ্রিন বাংলাদেশ থেকে। তো আজকের লাইভে যে যেখান থেকে আছেন সবাইকে আমাদের এভারগ্রিন বাংলাদেশ অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে এবং কি আমাদের গ্রুপের পক্ষ থেকে সকল যারা গ্রুপের মেম্বার আছেন সবাইকে স্বাগতম। তো একদম বরাবরের মতো আমি প্রথমে আমাদের গ্রুপ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে না বললেই না। যারা আমাদের গ্রুপে নিয়মিত পোস্ট করেন, যারা কমেন্ট করেন, যারা আমাদের পোস্টগুলো শেয়ার করেন, অবশ্যই আপনারা আমাদের গ্রুপটাকে অ্যাক্টিভ রেখেছেন, এই জন্য আপনাদের কাছে আমাদের যথেষ্ট কৃতজ্ঞতাবোধ রয়েছে। তো সেই কারণে আসলে দুইটা কথা একদম বলতেই হয়। তো আপনারা যখন আমাদের গ্রুপে পোস্ট করেন, অনেকের একটু কমপ্লেইন থাকে যে আপনার পোস্টটা কেন অ্যাপ্রুভ করা হয় না। তো সেই কারণে আমি সবাইকে বলবো যে আপনি যখনই পোস্ট করবেন আমাদের গ্রুপের উপরে কিছু পিন কমেন্ট আছে। পিন কমেন্টে গ্রুপে পোস্ট করার নিয়ম আছে যে আপনার কোন পোস্টটা অ্যাপ্রুভ হবে, কোনটা হবে না, সেটা আপনি একটু খেয়াল করে পোস্ট করবেন। আমার মনে হয় যে বেটার হবে, যে আপনার পোস্টগুলো অ্যাপ্রুভাল করা সহজ হবে। তো আমি নাইম আছি দক্ষিণ কোরিয়া থেকে আপনাদের সাথে। আজকে বেসিক্যালি কোনো গানের লাইভ না, গলাতে একটু সমস্যা আছে। কয়েকদিন টানা গানের লাইভ করেছি, গলা কিছুটা ব্যথা আছে, তো সেই কারণে আমি কয়েকদিন গানের লাইভ থেকে বিরতি আছি। তো আমাকে বেশ কয়েকদিন ধরে কয়েকজন ভাই খুব ইনবক্স করছিলেন অনেকেই, যে একটা বিষয় নিয়ে একটু কথা বলার জন্য। সেটা হচ্ছে আমাদের সময়ের খুব আলোচিত বিষয় বা টক অফ দ্য সিটি যেটাই বলেন, যেটাই বলেন, আমাদের হিরো আলম যিনি আছেন, তার যে নির্বাচন কেন্দ্রিক যেই তার অগ্রগতি, এবং কি সেটার অ্যাগেনস্টে যে মিডিয়াতে বিভিন্ন বা ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন বা টিভি মিডিয়া বলেন, তাকে নিয়ে যে একটা আমরা মানে নাড়াচাড়া করতেছি বা তাকে নিয়ে যে আলাপ আলোচনা সবকিছু সর্বশেষ মিলিয়ে এই অবস্থায় নিয়ে একটু কথা বলার জন্য, এটা নেগেটিভ পজিটিভ দিকে আলোচনা করার জন্য। তো ভাই, আমি বরাবরের মতো ফার্স্টে বলে নিচ্ছি, আমি হিরো আলম সাহেবের খুব একজন ভক্ত মানুষ, আমি তার খুব চরম ফ্যান। আর আমি বেশ কয়েক মাস আগে হিরো আলম সাহেবের একটা গ্রুপে কাজ করেছি। আমি অনেকগুলো গ্রুপে যেহেতু কাজ করি, তো ওনার একটা গ্রুপ ছিল, ওইখানে আমি লাইভ করতাম 2-3 বার। হিরো আলম দ্য সুপারস্টার একটা গ্রুপ ছিল, তো ওটাতে আমি লাইভ করেছি বেশ কয়েকবার। তো হিরো আলমের সাথে আমার সরাসরি কথা বলার সুযোগ হয়নি, বাট গ্রুপে চ্যাটিং হয়তো, ওইখানে টেক্সট রিপ্লাই সুযোগ হয়েছে। তো আমি তাকে যথেষ্ট পছন্দ করি। হিরো আলম সাহেব আমাদের বাংলাদেশের বগুড়া জেলার মানুষ, অরুলিয়া গ্রামের মানুষ। পেশাগতভাবে তিনি একজন ডিশ ব্যবসায়ী ছিলেন। খুবই কৈশোরকালে, এগুলো সবাই জানেন, যে তার বাবার সাথে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে তার খুব কঠিন জীবনযাপন যায়, যেগুলো ইদানিং টিভি মিডিয়া বা ফেসবুকের বিভিন্ন খবরে আমাদের সামনে চলে আসছে, আমরা অনেকে এগুলো দেখেছি। আরমান ভাই, আনোয়ার ভাই, জসিম ভাই, ভালো আছি, আপনারা কেমন আছেন? অনন্যাপু জয়েন করেছেন। তো হিরো আলমের যেই জীবনযাত্রা ছিল, সেটা খুবই সাধারণ, খুবই দরিদ্র ফ্যামিলি থেকে, যার কারণে আজকে লাইব্রেরি ক্যাপশন আছে জিরো থেকে হিরো আলম। জিরো থেকে হিরো আলমের যেই যাত্রাটা, সেটা খুবই সাধারণ ছিল না, খুবই সহজ ছিল না, খুবই কষ্টকর একটা যাত্রা ছিল। তো হিরো আলমকে আমি আমার একটা জায়গায় আমি আইডল মনে করি। আমার লাইফে অনেক সময় অনেক ধরনের বাধা আসে, তো যখনই বাধা আসে বা কোনো কাজে সফলতা আসে না, তখন আমার মনে হয় যে একজন হিরো আলমকে দেখলে, একটা মিনিট, হিরো আলম ভাই থেকে আমি শিক্ষা নেই। শিক্ষা নেওয়ার জায়গাটা কোথায়? আমার মনে হয় যারা প্রতিটি ব্যর্থ মানুষ আছি, যারা আমরা দেশে বিদেশে জীবনের প্রতিটি স্তরে আমরা নানান ধরনের সমস্যায় পড়ি, আমাদের সামনে একটা বড় আইডলের জায়গা হচ্ছে হিরো আলম ভাই। হিরো আলম ভাই একদম একটা নিম্ন, মানে খুবই দরিদ্র ফ্যামিলি থেকে আজকের হিরো আলম, যাকে নিয়ে টিভি মিডিয়া আমরা অনেক সময় তার সমালোচনাও করছি, তারপরে তার ভালো কথাও বলছি, কেউ হয়তো আবেগে তার পক্ষে কথা বলছি, কেউ হয়তো বিবেকে বলছি। তো যাই হোক, কোথাও না কোথাও তিনি কিন্তু আলোচিত। আর একটা মানুষ যখন শুধু পজিটিভ তার আলোচনা হবে, তার কোনো নেগেটিভ আলোচনা থাকবে না, তার মানে এটাতে ঝামেলা আছে। আপনার সমালোচক থাকতে হবে। আমি যখন লাইভে গান করি, কেউ আমার গান পছন্দ করেন, আবার কেউ অপছন্দ করেন। যখন কেউ অপছন্দ করেন, আমি তাদেরকে, অনেকে আমাকে বলেন যে ভাই ব্লক করে দেন যারা খারাপ কমেন্ট করে। তা আমি বেসিক্যালি ব্লক করি না। কেন? কারণ আমারই একটা গান, আমি কোনো প্রফেশনাল শিল্পী না, তা আমার গানটা সবার কাছে ভালো লাগবে না। আমি গান শিখি নাই। হিরো আলম ভাইয়ের এই একটা কথা আমার খুব ভালো লাগে। তাকে যখন খুব সম্প্রতি মনে হয় কয়েকটা টেলিভিশন সেন্টারে যখন সাক্ষাতের জন্য ডাকা হলো, বললো যে আপনি তো সুন্দর করে কথাই বলতে পারেন না। তো তার একটা উদাহরণ ছিল, আসলে কিছু কিছু মানুষের কিছু কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ। এই উদাহরণটা সবাই শুনেছেন। কবির ভাই ভালো আছি, ফাহাদ ভাই, অনন্যা আপু ওয়ালাইকুম সালাম, শফিক ভাই ভালো আছি, রিপন ভাই ভালো আছি। তো তিনি এটা কথা বলেছিলেন যে তার যে কৈশোরটা ছিল, তার যেই শৈশবটা ছিল, যখন আমি পড়াশোনা করেছি, আমার বাবা একজন সরকারি অফিসার ছিল, সো সেই কারণে হয়তো আমরা একটা ভালো গাইডেন্স পাইছি। স্কুলে পড়াশোনা করছি, কলেজে পড়াশোনা করছি, হয়তো সুন্দর করে কথা বলতে শিখছি পড়াশোনা করার কারণে। তো হিরো আলম কিন্তু ওই জায়গাটা থেকে পিছনে ছিল, যার কারণে সে এইভাবে কথা বলে, এগুলো সে লাইভে বলছে।
তো আমার ক্ষেত্রেও আমি খুবই মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান ছিলাম। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, আপনাদের তো আল্লাহ যথেষ্ট ভালো রাখছে, 3 বেলা খাইয়া পড়া ভালো আছি। তো যখন আমিও মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ছিলাম, আমরা 5 ভাই বোন ছিলাম, তো আমাদের সবাই পড়াশোনা করছি, যার কারণে আমার বাবার হয়তো ওইরকম আলাদা এবিলিটি ছিল না যে আমি গান শিখবো, গানের জন্য পয়সা খরচ করবে। তো সেই কারণে আমিও কোনো প্রফেশনাল সিঙ্গার হইতে পারি নাই। ওই হিরো আলমের মধ্যে ধরেন, হিরো আলম ভাইয়ের একটা ডায়লগ আছে যে আমি তো অভিনয় শিখি নাই, তাহলে আমি ভালো অভিনয় করবো কিভাবে। আজাদ ভাই জয়েন করেছেন, পরাণ মিয়া ধন্যবাদ, রিপন ভাই ধন্যবাদ, ধন্যবাদ পরাণ ভাই। তো হিরো আলম ভাইয়ের ওই ডায়লগটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি তো অভিনয় শিখি না, আমি তো কপি করি। আর কপি করা জিনিস কখনো অরিজিনাল হয় না। আমার অনেকে নকল আসিফ বলেন, অনেকে আসিফের গান আমার গলায় পছন্দ করেন, কারণ আমিও আসিফ ভাইকে কপি করি। ছোট থাকতে আমি আসিফ ভাইকে কপি করি, কারণ আমার পার্সোনাল গান শেখার সুযোগ হয় নাই। সো সেই কারণে আমি কারো না কারো গান কপি করি, আর কপি করা গানগুলো আমি করতে পছন্দ করি যেটা আমার গলায় ভালো আসে। তো সেই জায়গা থেকে মোর্শেদ ভাই, জাহিদ ভাই ভালো আছি, রাতুল ভাই ধন্যবাদ। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে হিরো আলম ভাইয়ের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ সবার জন্য, যে আসলে এগুলো যে শিখার জন্য পরিবেশ লাগে, আর যে মানুষ শিখতে পারে না, শিখার সুযোগ হয় না, সে তার ব্যক্তিগত যুগে, আজকে আমি যখন লাইভে গান করি আপনারা দেখেন 10,000, 20,000, 50,000 মানুষ দেখেন, তো কোথাও না কোথাও আমিও কপি করতে করতে এতটুকু আপনাদের কাছে ভালো লাগার জায়গা ক্রিয়েট করছি, যেভাবে হিরো আলম ভাই করছে। এটা হচ্ছে একটা জায়গা, হিরো আলম ভাইয়ের এই জায়গাটা পর্যন্ত তিনি আমার কাছে আইডল, সবার কাছে আইডল। আমি মনে করি যে সবাই ওনাকে আইডল হিসেবে মানা উচিত, ঠিক আছে। তো লাস্টে যে জায়গাটা হচ্ছে এখন হচ্ছে যে অনেকেই বলেন বাংলাদেশে গণতন্ত্র নাই। আমি বেসিক্যালি টোটালি পলিটিক্স নিয়ে কথা নাই, কিন্তু এর সাথে পলিটিক্সটা একটু রিলেটেড। আবুল হোসেন ভাই ধন্যবাদ, আপনার কণ্ঠ একটি গানের দুটি কলি শুনতে চাই। আমি আসলে বস আজকে গানের লাইভ না, আজকে আমি এই হিরো আলম ভাইয়ের বিষয়টা নিয়ে অনেকে শুনতে চাচ্ছিলেন, সেটা নিয়ে বলি, নয়তো আমি টপিক হারাই ফেলবো। তো হিরো আলম ভাই যখন ইলেকশনের জন্য নমিনেশন পেপার কিনলেন, মনোনয়ন এখনো পাইছেন কিনা সেটা কনফার্মেশন হয়নি জাতীয় পার্টি থেকে, বগুড়া 4 আসন থেকে তিনি ইলেকশনের জন্য মনোনয়ন ফর্ম, নমিনেশন ফর্ম কিনছেন। এখন নমিনেশন ফর্ম যেহেতু হিরো আলম ভাই কিনতে পারছে, তার মানে হচ্ছে এদেশে কোথাও না কোথাও এখনো গণতন্ত্র আছে, যে আপনি ইচ্ছে করলে এমপি প্রার্থীর জন্য আপনি নমিনেশন ফর্ম কিনতে পারবেন। এটা হচ্ছে গণতন্ত্রের একটা পজিটিভ দিক। এখন এই হিরো আলম ভাই কেন রাজনীতিতে আসছে, তার লাস্ট কয়েকটা ইন্টারভিউ কিন্তু খুব ফেমাস হয়েছে, খুবই ভাইরাল হয়েছে, সবাই দেখেছেন, শেয়ার করেছেন ফেসবুক টেসবুকে। তাজিম ভাই সিলেট থেকে আছেন, রহমান মঞ্জু ভাই মালয়েশিয়া থেকে আছেন, রাতন ভাই লিখছেন আমার গান ভালো লাগে, ধন্যবাদ। শাহাদ ভাই কেমন আছি, আচ্ছা সিলেটে আছেন দুবাই থাকি, মুস্তাকিম ভাই, সাদ্দাম ভাই কেমন আছি, রহমান মঞ্জু ভাই মালয়েশিয়া থেকে আছেন, একটা গান শিরন ভাই আসিফের। বস আজকে গান না, আজকে বেসিক্যালি আমি হিরো আলমের ব্যাপারটা নিয়ে কথা বলবো। একটা মিনিট 라주는 1,500원. 예. 네. 굽는 거 아시죠? L 눌렀어요? R 눌렀어요? ফদ ভাই ভালো আছি, চাম্বু চন্দ্র কেমন আছেন, সাইদ আনোয়ার ভাই ভালো আছি। তো সবাইকে ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের লাইভে। আজকে বেসিক্যালি গানের লাইভ না, অনেকে গানের রিকোয়েস্ট করছেন, আমি পরবর্তী সময় গানের লাইভ করব, গলার অবস্থা খুব বেশি ভালো না এই কারণে। তো যেটা বলতেছিলাম যে হিরো আলম ভাই যখন এই মনোনয়ন ফর্ম কিনলেন, নমিনেশন ফর্ম কিনলেন ইলেকশন করার চিন্তা করে, তো আমাদের বাংলাদেশের যেই মানে গতানুগতিক যে রাজনীতি চলছে, যেই বিভিন্ন দলগুলো যারা ক্ষমতায় বিভিন্ন সময়ে এসেছে, এখন হিরো আলম ভাই এখানে কয়েকটা মেজর বিষয় তুলে নিয়ে আসছে, এগুলা সম্পর্কে আমাদের কথা বলা উচিত। হিরো আলম ভাইয়ের এই কথাগুলো সবাই পছন্দ করেছেন, আর এগুলো তার কথাগুলো যুক্তিসঙ্গত। সাইফাতুল্লাহ সেফুদারে ফেসবুকে কম বেশি সবাই চিনতেন, বিভিন্ন কারণে উনি আলোচিত সমালোচিত, তো কোথাও না কোথাও তার কথাগুলো কিন্তু কোথাও না কোথাও ঠিক। ইনি পলিটিশিয়ান সম্পর্কে যা বলেন আমাদের বাংলাদেশের রাজনীতিতে, কোথাও না কোথাও এগুলো কিন্তু ঠিক। হয়তো তারা মানে খারাপ ভাষায় এগুলো বলা যখন বলে তখন শুনতে খারাপ লাগে, বাট তারপর আমরা কিন্তু শুনি তাদের কথা। আবুল হোসেন স্যার, আপনি মেবি স্যার টিচার একজন। বস আমি কালকে যখন গানের লাইভ করব তখন করব, এটার মাঝখানে গানের কল বললে আমার যে মেইন টপিক ওটা হারাই যাবে। হিরো আলম ভাই হচ্ছে বাংলা সেরা নায়ক, সাইদানুর ভাই আমি দক্ষিণ কোরিয়া আছি, কিশোরদণ্ডা সুপার শপ ভাইজান। তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতি বা রাজনৈতিক নেতারা আছেন, তাদেরকে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা দিয়েছেন তিনি, একদম ধৈর্য এরকম ঝাঁকাইছে। আমার মনে হচ্ছে গাছ থেকে যেমন পাতা পড়ে, সাধারণ মানুষ আমরা যারা আছি, সালাউদ্দিন ভাই জয়েন করছেন, তো সাধারণ মানুষ আমরা যারা আছি তারা কিন্তু এরকম ঝাঁকুনি খাইছি হিরো আলমের কথাগুলো। হিরো আলম কিন্তু যেই কথাগুলো বলছে এগুলো কিন্তু আমার আপনার কথা, এখন আমি আপনি বলতে সাহস করি না। হিরো আলম ভাই টেলিভিশনে যেই কথাগুলো বলছেন
যেমন তার কিছু কথা রেফারেন্স দিয়ে আমি বলি, যমুনা টেলিভিশন বা ইন্ডিপেন্ডেন্ট বা ৭১ টেলিভিশনে তিনি যখন বললেন, তাকে যখন বলা হলো যে আপনি কিভাবে নমিনেশন ফর্ম কিনে সাহস করলেন, তিনি বললেন যদি মমতাজ যদি একজন গানের শিল্পী হয়ে, উনি একজন সম্মানিত এমপি, আমি তার প্রতি সম্মান রেখে বলছি, উনি যদি হইতে পারে। আবার আমরা ফেসবুকে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমাদের একজন এমপি, আমি নাম জানি না, মহিলা এমপি, উনি দেখে দেখে একটা বলতেছিল, মানে ওনার যেই সংসদে বিল উত্থাপন করেন এটা দেখে দেখে পড়তেছিল, মনে হচ্ছে যে 1-2 এর বাচ্চাদের মতো। তো কোথাও না কোথাও আমাদের দেশের বিভিন্ন সরকারি দলগুলা বা রাজনৈতিক দলগুলা যখন তাদের বিশেষ ক্ষমতায়, যেমন আপনারা কম বেশি সকালে জানেন যে নারীদের জন্য আলাদা কোটা কিছু এমপি থাকে, যেটা হয়তো বাই ইলেকশন বা বাইপাস ইলেকশন কি জানি বলে, ওইখানে কিন্তু তাদেরকে এসে ক্ষমতা দেওয়া হয়। তো ওই ক্ষমতাটা দেওয়ার জন্য হিরো আলমকে, তো মোহাম্মদ জুবাইর ভাই কথা শেষ করতে দিবেন, তারপরে কথা বলবেন। যদি আপনি মাঝখানে হঠাৎ করে শুনে বললে বুঝবেন না। তো তাদেরকে যখন তারা যদি ইলেকশন করার মতন ক্যাপাসিটি রাখে, তাহলে হিরো আলমের কথা হচ্ছে যে আমি কেন পারবো না। কথা কিন্তু সঠিক। তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের বাংলাদেশে এখন বলা হয় যে আমরা 100তে প্রায় 95% নাকি শিক্ষিত হয়ে গেছি, 90% প্লাস আমাদের শিক্ষার হার। তার মানে আমাদের 100% শিক্ষিত মানুষের দেশে আমরা, বাংলাদেশের সন্তানরা, আমরা দেশে বিদেশে নাসাতে পর্যন্ত কাজ করছি। নাসা তো জানেন, ইন্টারন্যাশনাল স্পেস যে স্টেশন আছে নাসা, সেখানেও বাঙালিরা কাজ করছে। তার মানে তারপর আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে দিছি। আমাদের যে মানে আমরা উন্নয়নশীল দেশে উন্নতি হয়েছে, আমাদের জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশে কর্মসংস্থানের জায়গা বৃদ্ধি পেয়েছে। অল ইকুয়ালের পরে কোথাও না কোথাও রাজনীতির ক্ষেত্রে যখন একটা এমপি ইলেকশন আসে, একজন এমপি মানে এটা কম বেশি আমরা সবাই বুঝি। হাসান ভাই ধন্যবাদ, হিরো আলম ভালো ছেলে ভাই, হিরো আলমকে একবার এমপি বানিয়ে দেখেন না কি করেন, 2 দিন পরে হিরো আলম প্রধানমন্ত্রী হবে, রাশেদ ভাই লিখছে। এখন আমরা বিভিন্ন বিষয়ে ট্রল করি, এই যে আপনি ট্রল করছেন, আমি ট্রল করছি, আমি হিরো আলমকে নিয়ে কথা বলছি, এটাই হচ্ছে তার সফলতা, যে হিরো আলমকে নিয়ে আমরা কথা বলছি। এখন কথা কেন বলছি, আমি আজকের যে লাইভে আসছি, হিরো আলমকে এমপি ইলেকশনে কেন নমিনেশন কেনার সুযোগ দেওয়া হলো সেটা নিয়ে না। আমার কথা হচ্ছে হিরো আলম ভাইরা যখন একটা জায়গার মানে এমপি হইতে চাইবেন, মেম্বার অফ পার্লামেন্ট হইতে চাইবেন, মানে পার্লামেন্টে এখন হয়েছে কি যে এক ধরনের, আমি জানি না, সম্মান রেখেই বলছি যে কোথাও না কোথাও যারা এখন ক্ষমতায় যেতে চাচ্ছে, যারা পার্লামেন্টে ঢুকতে চাচ্ছে, তাহলে আমরা যারা আছি, আমরা কি মানে আমাদের নেতৃত্ব দেওয়ার মতন মানুষকে আসলে তারা। হিরো আলম ভাইরে আমি যথেষ্ট সাপোর্ট করি, সম্মান করি, কোন জায়গাতে, যখন সেখানে জিরো থেকে যে হিরো আলম অভিনয়ের দিক থেকে, অভিনয় ভালো করুক খারাপ করুক, সে আলোচিত সমালোচিত হয়েছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিভি মিডিয়া বলেন, সবাই তাকে টানতেছে, এবার যে কারণে হোক সে ওই জায়গাটা পর্যন্ত আসছে। কিন্তু যখন বলা হবে যে একজন হিরো আলম বা একজন মমতাজ আপা, তারা যখন, বা আরেকজন কয়েকজন এমপি আছেন, তো কালকে ওই যে কি একটা ছেলে আছে ফেসবুকে, তার ভিডিও আমি দেখি, ইউটিউবে দেখি, ভাদাইম্মা না কি যেন, মাঝখানে কি ঝামেলা হয়েছে, 3 দিন পরে ভাদাইম্মা এসেও নির্বাচন করার জন্য চাইবে, হয়তো কয়েকদিন পরে আমিও চাইবো। এখন আমার মনে হয় যে এই যে চাওয়ার জায়গাটা, এই চাওয়ার জায়গাটার কারণে এমপি ইলেকশন করা বা এমপি হওয়াটা একটা হাস্যকর একটা ব্যাপারে আমরা পরিণত করে দিয়েছি। আমরা যখন হিরো আলমের কালকে আমি একটা লাইভ দেখলাম, তো শোনার পরে আমারও চোখের কোণায় পানি আসছে, কিন্তু আমি পানি পোছার পরে আবার আমার হুঁশ ফিরে গেছে, কারণ আমি ওই পানিতে বেহোশ হয়ে আমি এমন ডিসিশন নিব না যেটাতে আমার এলাকার 4 লক্ষ 5 লক্ষ মানুষের যিনি গার্ডিয়ান হবেন, তার ওই গার্ডিয়ান হওয়ার মতো যোগ্যতা লাগবে। হিরো আলম একজন অভিনেতা হিসেবে, কমেডিয়ান হিসেবে তার জায়গা আছে। আসিফ ভাই নমিনেশন পাইছে, আমি এটা জানি না কুমিল্লা থেকে কে পাইছে। মাহমুদ ভাই ভালো আছি, জাহাঙ্গীর কাকা ঘুমান ভাই, আপনার ভয়েস সাউন্ড ফ্রেন্ড ধন্যবাদ। শিকদার ভাই, হিরো আলম সঠিক কথা বলে, হ্যাঁ সঠিক কথা বলে বিধায় আমরা তাকে পছন্দ করি। হিরো আলম ভাই যেই কথাটা বলতে পারে সেটা আমি আপনি প্রকাশ্যে বলতে পারি না, আপনি আমি ব্যক্তিগত স্বার্থের জায়গায় চিন্তা করি। হিরো আলম ভাই বলে, ওনার এলাকার চেয়ারম্যান মেম্বার সম্পর্কে উনি সরাসরি বলছে। এই সাহসটা আছে, আপনারা আছে, আমাদের আছে। আমরা আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার সম্পর্কে কথা বলার মতো সাহস রাখি না, কারণ কি আমরা আমাদের ব্যক্তি স্বার্থের জায়গায় চিন্তা করি, কারণ আমরা খুব ছোট মানুষ, আমরা খুবই ছোট মানুষ। খান হেলাল, আচ্ছা খান হেলালও কদিন পরে চাইবো, ইমরান ভাই ঠিক লিখছেন, খান হেলাল মানে হারাই গেছি ইদানিং। ভাই আপনি একবার এমপি পদে দাঁড়ান ভাই, আমার একটা নিয়ত আছে, যদি আল্লাহ চাহে কোনো জীবনে আমি যদি রাজনীতিতে যাই, চেয়ারম্যানি করবো না, ডাইরেক্ট এমপি পদে দাঁড়া, যেমন ফেল করলেও মানুষ করবো, ধরেন যে এমপি সাহেব, ঠিক আছে, আর সেটা জাস্ট ফান, পার্ট অফ ফান। তবে হিরো আলম ভাইয়ের যে জায়গাটা, সেই কথাটা আমি সবসময় আপনাদেরকে বলি যে হিরো আলম ভাই একটা আইডল যখন জিরো থেকে হিরো আলম হয়েছে ওই জায়গা পর্যন্ত, ঠিক আছে, সে একজন ভালো মানুষ, ভালো অভিনেতা, ভালো মনের মানুষ, খোলা মনের মানুষ, খোলা কথা বলে, আমরা শুনতে পছন্দ করি, সব কিছু ঠিক আছে। হিরো আলম ভাইয়ের ব্যক্তিগত কর্মজীবন থেকে শুরু করে আজকের এই পর্যন্ত যে তার জার্নি খুবই কষ্টকর ছিল, সেই জায়গাতে তার প্রতি আমার সহানুভূতি আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। মমতাজ, এই যে মমতাজ যেভাবে এমপি হয়েছেন, এখন আমি বললাম না যে আমাদের পার্লামেন্টিয়ান যারা আছেন, আমাদের সরকারি যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের বিশেষ বিশেষ ক্ষমতা থাকে যে ইচ্ছে করলে ওই যে নারী কোটায় কাউরাই না বানাই দেওয়া যায়। আমি শুনছি, এটা আমি সঠিক না,
আমার হয়তো এটা ভুলও হইতে পারে, যে একজন প্রধানমন্ত্রীর হাতে বা একজন মন্ত্রী পরিষদের যিনি প্রধান থাকেন বা যারা আছেন সচিব টচিব, তারা নাকি ইচ্ছে করলে একজন মানে যখন কোনো সিটি ইলেকশন বাইপাস ইলেকশনস হয় তখন ওইখানে হয়তো তাদের পছন্দের কাউকে তুলে নিয়ে আনতে পারেন। এখন এই ক্ষেত্রে প্রতিটা রাজনৈতিক দলই চায় যে যেই মানুষটা সমাজে লাইমলাইটে আছে, যার কাছে মানুষের গ্রহণযোগ্যতা আছে, রাজনীতিবিদরা তো গ্রহণযোগ্যতা পায় না, তো গ্রহণযোগ্যতা পায় কারা? যারা খেলোয়াড় আছেন, যারা অভিনেতা আছেন, যারা গানের শিল্পী আছেন, যেমন আসিফ ভাই আছেন, যে মাশরাফি মুর্তজা রিসেন্টলি আওয়ামী লীগ থেকে নির্বাচন করবে, তারপর ডলি শান্তনী আছেন, তারপর হচ্ছে যে বেবি নাজদিন আছেন, তারা যারা আছেন তাদের কিন্তু সাধারণ মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা। তারপর শিল্পী মনির খান, আমার লাইফে মিনিমাম 20টা রিকোয়েস্ট থাকে মনির খানের গান গাওয়ার জন্য। ওমর ফারুক ভাই, বাংলাদেশ এখন কি স্বাধীন? কি আমি মনে করি পরাধীন। লুৎফুর রহমান ভাই, রানা ভাই আছেন, আমার ধন্যবাদ। আহমেদ ফিরোজ ভাই, সংসদীয় কোনো শিক্ষা নিয়ম নীতি আছে? এই যে হ্যাঁ, এই কথাগুলো নাই দেখাই, বা এই যে একজন নমিনেশন কিনতে হলে একটা মিনিমাম যে ক্রাইটেরিয়া বলে, তো আপনার একটা ধাপ থাকবে যে একজন এমপি যখন তিনি ইলেকশন করতে যাবেন, তিনি যখন একজন এমপি ফর্ম যাবেন যে আমি এমপি ইলেকশন করবো, এটা ফর্ম জমা দিব, মিনিমাম ক্যাটাগরি থাকবে যে তিনি একজন গ্রাজুয়েট পারসন হইতে হবেন। নাম্বার 2, তার সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করতেছে। আমি দেখছি যে এগুলো আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশের এমপি মন্ত্রী যারা আছে তাদের সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করে, তারা বিদেশে হয়তো সেকেন্ড নাগরিকত্ব নিয়ে রাখছে, যেমন মালয়েশিয়া বাংলাদেশিদের সেকেন্ড হোম বলা হয়। কারণ কি? বাংলাদেশের টাকা যারা আছেন, আমাদের এইসব নেতা এমপিরা অলওয়েজ খাইটে এগুলো তারা দেশের বাইরে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান সেটেল করে। সরকার লড়ে যাবো যখন, যেই সময় যেই সরকারের ঝামেলা হইব তারা ওইখানে চলে যাবে, ওইখানে থাকবে, ব্যবসাপাতি করবে, আবার যখন সুযোগ বুঝবে, গ্রিন সিগন্যাল পাবে, আবার বাংলাদেশে আসবে, আবার লুটা পুইটা নিবে। ইলিয়াস কাঞ্চনের একটা ডায়লগ ছিল, এটা আপনি খেয়াল করছেন কিনা জানি না, ইলিয়াস কাঞ্চন একটা অনুষ্ঠানের মধ্যে এই কথাটা বলছে যে আসলে তারা তো এই দেশটা লুটপুটের জায়গা হিসেবে চিন্তা করতেছে। এই কথাটা কিন্তু কোথাও না কোথাও সত্যি, যে তাদের সন্তানরা থাকে দেশের বাইরে, তাদের ফ্যামিলি থেকে দেশের বাইরে, তাদের 3-4টা দেশের নাগরিকত্ব আছে। আপনি দেখেন যে বড় বড় রাজনৈতিক নেতারা যখন কোনো ঝামেলা হয়, আপনি তারেক জিয়ার কথা বলেন, তারা কিন্তু দেশের বাইরে আছে দীর্ঘদিন, তারা আরো মরতে পর্যন্ত থাকতে পারবো রাজার হালে। আপনি আমি পারবো না। কালকে যদি আওয়ামী লীগ বিপদে পড়ে তাহলে হয়তো সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের বাইরে থাকবেন, তাই না? তাদের জন্য কিন্তু আপনার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমার আপনার, আমরা যারা সিম্পল মানুষ আছি, ছোট মানুষ আছি। সো এই জিনিসগুলো একটু মাথায় চিন্তা করতে হবে। রফিক ভাই আপনি অনেকদিন পর মনে হয়। রফিক ভাই, উপরে আমার ফেসবুক আইডি আছে, আমার আগের আইডিটা ডিসেবল, এই আইডিটা 1 মাসের মতো হয়েছে, আপনি এটাতে কানেক্ট হয়ে যাবেন। মজম পূর্ণ প্রস্তুত। ইসমাইল শরীফ ভাই, জেজিন বিএনপি নেতা কর্মদিন, জসিমউদ্দিন ভাই লিখছেন। তো যাক, বেসিক্যালি কথা হচ্ছে হিরো আলম সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো অ্যালার্জি নাই। আমি হিরো আলমকে পছন্দ করি, তার প্রতি আমার আবেগ, ভালোবাসা, অনুভূতি, শ্রদ্ধা 100তে 100 আছে, যখন পর্যন্ত তিনি একজন এন্টারটেইনার মানে উনি কমেডিয়ান হিসেবে ঠিক আছেন। হতে পারেন উনি ছোটখাটো এলাকার মেম্বার হইতে পারেন, ঠিক আছে, চেয়ারম্যানের জন্য আসলে কোথাও না কোথাও তিনি যোগ্য না। কারণ আপনি জানেন যে একটা চেয়ারম্যান যখন হয়, আবেগে না, আপনি লিগেলি কথা বুঝবেন। একটা চেয়ারম্যান যখন হবে, আমরা যারা দেশের মানুষের কথা ভাবে তাদেরকে শিক্ষা থাকতে হবে যে অবশ্যই হিরো আলম একজন গর্বিত মানুষ, আমি চাই তিনি একজন বড়লোক হোক। ভাই, বড়লোক হওয়া এক জিনিস, আপনার শোনেন, অতি আবেগ আমাদেরকে সারা জীবন পিছনে নিচ্ছে, অতি আবেগ। আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি থাকে, আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই, আপনার যদি একটা ছোট্ট করে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, ধরেন আপনার একটা ফার্মেসির দোকান আছে, এখন আপনার ফার্মেসির দোকানে আপনি যেই ছেলেটাকে চাকরি দিবেন, ওই ছেলেটা মিনিমাম ওষুধ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, সে একটা ওষুধের নাম পড়তে পারতে হবে, মানে তার একটা ছোটখাটো যোগ্যতা আপনি নিজে যাচাই করেন যে হ্যাঁ এই ওষুধের নাম কি, এটা লিখো, এটা বানান ঠিক আছে কিনা, এতটুকু তো আপনি জাজমেন্ট করেন। সো যখন একটা এলাকার গার্ডিয়ান যিনি হবেন, ওই গার্ডিয়ানটা যদি একটা এলাকার মধ্যে একজন চেয়ারম্যানের আন্ডারে তার ইউনিয়নের বেশ কয়েকটা স্কুল থাকে, যেগুলো নির্ধারণ করা আছে কি মনে হয় না ভাই, মিঠুন ভাই আমার মনে হয় না আছে, সেরাজ ভাই ধন্যবাদ, তাজিম ভাই ভালো আছি, ফারুক ভাই ধন্যবাদ। তো একজন চেয়ারম্যান যিনি হন, তার আন্ডারে মিনিমাম বেশ কয়েকটি স্কুল থাকে, আর প্রতিটি স্কুলে বেশ কয়েকজন শিক্ষক আছে যারা হাই এডুকেটেড থাকেন, প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী প্রধান শিক্ষক। এখন একজন চেয়ারম্যান হওয়ার সুবিধা তিনি কিন্তু এলাকার গার্ডিয়ান, আর যখন এমপি হবেন তিনি একটা বিশাল একটা এলাকার গার্ডিয়ান, তার আন্ডারে 4-5 লক্ষ মানুষ থাকবে, সেখানে বিভিন্ন হসপিটাল থাকবে, ব্যাংক থাকবে, তারপর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে, যেগুলো তার ক্ষমতার উপরে ওইখানে ডিপেন্ড করে। তো তিনি যদি ওই পরিমাণ বুঝেন না হন, তাহলে ওই এলাকার ভাগ্য কখনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, এটা আপনার বুঝতে হবে। আপনি হিরো আলম ভাইকে ভালোবাসেন, কিন্তু যখন ইলেকশন করার ব্যাপারে, এখন অনেকে বলবেন যে হ্যাঁ ভাই মমতাজরা কিভাবে করছে, এটা আসলে আমাদের দেশে হয়ে গেছে। এখন হিরো আলম ভাইও যদি ওইভাবে চান্সে পায় তো হোক, আমার কোনো ব্যক্তিগত সমস্যা নাই, আমি বগুড়ার মানুষ না যে আমার কোনো সমস্যা হবে। আমাদের এলাকার যিনি এমপি আছেন তিনি যথেষ্ট এডুকেটেড, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার অ্যালার্জি নেই। কিন্তু যারা বগুড়ার আছেন, হিরো আলম ভাই ব্যক্তিগতভাবে মন্ত্রী হোক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা ইন ফিউচার দেশের জন্য, বাংলাদেশের জন্য, এজ এ বাংলাদেশ হিসেবে আমার এই জায়গাতে সমস্যা আছে। মাশরাফি সম্পর্কে জিল্লু ভাই লিখেছেন, শিক্ষা সব জায়গায় দরকার ভাই। কমেন্টটা পরে দেখতে পারেন, উপরে ছোট করে কিছু লিখেছিলাম। সত্যক চক্রবর্তী ভাই, আসলে ভাই কিছু মূল্যবান কথা বলছেন। মাশরাফি বিন মুর্তজা
আমাদের বাংলা জাতীয় দলের অধিনায়ক, সাধারণ মানুষের কাছে ভালোবাসার জায়গা। মাশরাফি বিন মুর্তজার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কয়জন জানেন আমি জানি না, আমি তার সম্পর্কে যতটুকু আমি গুগল থেকে বা বিভিন্ন তথ্য থেকে নিয়েছি আমি রেফারেন্স দিয়ে বলছি। মাশরাফি বিন মুর্তজা হচ্ছে ফিলোসফির একজন স্টুডেন্ট ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তার ব্যক্তিগত পড়াশোনার জীবন, তার মানে তিনি একটা স্ট্যাটাস পর্যন্ত গেছেন। আর একটা বাংলাদেশ ক্রিকেট দলকে আপনার ক্যাপ্টেন্সি করা সেটা নিশ্চয়ই খুব সাধারণ ব্যাপার না, আপনার এতটুকু বুঝতে হবে। ফ্লুয়েন্টলি ইংরেজি বলেন, তার মানে তার শিক্ষাগত জায়গাগুলো আছে একটা খেলা পরিচালনা, বাংলাদেশ ক্রিকেট দলকে পরিচালনা করা, তার মানে সে কিন্তু যথেষ্ট যোগ্য। এখন মাশরাফি সম্পর্কে যাদের আমাদের হালকা একটু অ্যালার্জি আছে তারা হচ্ছে আমরা যারা হয়তো ধরেন আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি, তো সেই কারণে কোথাও না কোথাও যখন মাশরাফি আওয়ামী লীগ থেকে নির্বাচন করছে সেটা আমার একটু খারাপ লাগছে। আবার ধরেন যখন আমি আওয়ামী লীগ করি, আসিফ ভাই যখন বিএনপি থেকে নির্বাচন করে আমার তখন খারাপ লাগে যে আমি আসিফ ভাইয়ের গান শুনবো না। আবার শিল্পী মনির খানের ভক্ত আছেন যিনি আওয়ামী লীগ করেন, তিনি কোন যে মনির খানের গান শুনবো। এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল ইগো প্রবলেম। শাহজাহান ভাই, সাদাত ভাই, আমি কোন দল করি, আমি কোন দল করি এটা কোনো বড় কথা না। রিপন ভাই ধন্যবাদ। হ্যাঁ রিপন ভাই, এটা হচ্ছে বুঝের কথা যে একজন মানুষকে শ্রদ্ধা করব ঠিক আছে, কিন্তু আমাদের শ্রদ্ধা ভক্তি একটা লিমিটেশন। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। ক্লোজ আপ ওয়ান যখন বাংলাদেশে শুরু ছিল, তোমাকেই হচ্ছে বাংলাদেশের প্রথম সেশনের যে চ্যাম্পিয়ন ছিল শিল্পী নোলক, আপনার নোলকের কথা খেয়াল আছে? আপনার সালমার কথা খেয়াল আছে? সালমার বাপ রিক্সা চালাইতো, এই ভিডিও দেখে আহারে বাঙালি যে ভোট করছে সালমারে। কিন্তু সালমা কি এখন আছে মিডিয়াতে? আপনি দেখেন সালমারে যে আপনি একজন ক্লোজ আপ ওয়ান বানাই দিচ্ছেন, নোলককে যে মানে পাবলিকের ভোটে, যখন বিচারকের রায়ের থেকে পাবলিকের ভোট বেশি পড়ছে তারা কিন্তু জিতে গেছে। হয়তো বিচারক যারা ছিল তারা দিছে 10 মার্কস, কিন্তু পাবলিক দিয়ে দিছে 90 মার্কস। আর বিচারক যারা দিছে 50 মার্কস, পাবলিক তারা দিছে 20 মার্কস। কারণ কি? তার বাপের পয়সা আছে। মানে আমরা যারা আছি সাধারণ মানুষ, এটা আমাদের একটা ভালো দিক যে আমাদের মনের মধ্যে গরিব মানুষের প্রতি আমাদের সহানুভূতি আছে, যার কারণে ফেসবুকে আমরা বিভিন্ন সময় অনেক বড় বড় কাজ করতে পারি। নায়েবের ব্যাপারটাতে দেখেন লক্ষ লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছে, বা বিভিন্ন সময় যখন সিডার হয়, মানে সুনামি হয়, এদেশে বিভিন্ন ঝামেলা হয়, মূর্খরা বেঞ্চে বসে আছে। জি আসাদ ভাই, এটাই হচ্ছে বাস্তব কথা। আমি কুমিল্লার বস, আজির মাহমুদ লিখেছে আপনার বাসায় কোন জেলায়, কথাগুলো খুব ভালো লাগছে। আনিক ভাই, আমি কুমিল্লার ছেলে। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা না বলো না, কারণ রাজনীতি করা ভালো না। খান এমডি মাসুম ভাই, রাজনীতি যদি ভালো না হয় তাহলে দেশ চালায় কারা ভাই? বস আমার এই কথাটা বলেন। আচ্ছা, আমি যে জায়গাটা থেকে বলতেছিলাম, তো অযোগ্য মানুষকে যখন আপনি আবেগ ভালোবাসা দিয়ে একটা জায়গায় পুষাই দিবেন, সে কিন্তু জায়গাটা ধরে রাখতে পারবে না। আপনারা, আমি একটা চাকরি দিয়ে দিতে পারবো, আমার একটা ফোনে বা আমার একটা কথায় হয়তো একটা চাকরি আপনার হবে, চাকরিটা রাখার দায়িত্ব কিন্তু আপনার। হিরো আলমকে আমরা এমপি বানাই দিতে পারবো, আমরা মমতাজ আপাকে এমপি বানাই দিতে পারছি, আমরা হয়তো বাদাইমারও পরশুদিন এমপি বানাই দিতে পারবো, কিন্তু তাদের থেকে আউটপুট আপনি কি পাবেন? মিনিমাম একটা আউটপুটের চিন্তা করতে হবে, ঠিক আছে? তবে হিরো আলম বাংলাদেশের রাজনীতিটা ছাকার দিছে, অ্যান্ড আমি এটা খুব পছন্দ করছি যে বাংলাদেশের রাজনীতিবিদদের চোখে আঙ্গুল ঢুকাই দিয়ে দেখা দিচ্ছে যে উনি যদি পারে আমি কেন পারবো না। এই কথাটা বলার যে সাহস আসছে, এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা ছিল যে এইসব রাজনৈতিক দলগুলো আছে। আমি যেই দলের সাপোর্ট করি, কিন্তু আমি সমালোচনা, যদি দল খারাপ করে আমি সমালোচনা, আমি দল করে ভাত খাই না ভাই। জান, আমি বিদেশ আছি, আমি দেশে থাকতেও রাজনীতি করছি, কিন্তু কখনো কেউ বলতে পারবে না যে কারো থেকে 10 টাকা দলের নাম ভাঙিয়ে খাইছি। একজন মানুষ যদি বলতে পারে কান কেটে ফেলবো। যতক্ষণ যেই দলে রাজনীতি করছি, কিন্তু নিজের আদর্শের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করছি, যখন দেখছি মিলে না দেশের বাইরে, ঠিক আছে? মাশরাফিনকে যারা হিরো আলমের সাথে তুলনা করে, এটা দেশবাসীর জন্য লজ্জা। এটাই আসলে এখানে বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় কম্প্যারিজমের জায়গাটা আপনার বুঝতে হবে যে আপনি হিরো আলমরে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু ভাই মাশরাফি, হিরো আলমই একজনের। হিরো আলম হচ্ছে তার জায়গায় সে 100তে 100, মাশরাফি হচ্ছে তার জায়গায় 100তে 100। কিন্তু আপনি যদি দোনোটারে নিয়ে এভাবে আইনা মিলাই ফেলেন, তাহলে আপনার তো মিলানোর যেই, আমি বলবো যে আপনার মিলানোর যোগ্যতা নাই, আপনার চিন্তা করারই যোগ্যতা নাই। আগে আপনার নিজের চিন্তা করার যোগ্যতা থাকতে হবে, তারপরে আপনারা যদি বলা হয় যে হ্যাঁ আপনি কি চিন্তা করছেন, আপনি কি চিন্তা করবেন সেটা চিন্তা করতে আপনার আরেকবার বৈশা চিন্তা করতে হইব। এটা একটা সুপার শপ না। আমার বাড়ি হচ্ছে বুড়িচুং থানাতে, চান্দিনা না। বসার লুক পেলেন না। আমার অনেকেই বলতেছিল যে হিরো আলম ভাইয়ের এটা সম্পর্কে কিছু কথা বলার কথা। তা আমি একটু স্ট্রেট কাট মানুষ। আমি হিরো আলম ভাইয়ের একবার বললাম না যে হিরো আলম যারা এখানে বিভিন্ন সময় ফেসবুকে ট্রল করেন বা আমারও কমেন্ট করেন, আপনাদের হয়তো হিরো আলম ভাইয়ের সাথে যোগাযোগ কতটুকু যে না, আমি বললাম না, আমরা গ্রুপেই কাজ করতাম। তো ওই জায়গা থেকে তাকে আমি পার্সোনালি রেসপেক্ট করি, 100 বার তাকে আমি পার্সোনালি সম্মান করি। কোথায় যে তিনি জিরো থেকে হিরো আলম হয়েছেন, তিনি সামথিং কিছু দেখাই দিয়েছেন, আলোচনাতে চলে আসছেন, হয়তো আমি আপনি সেটা পারি নাই। কিন্তু যখন ব্যাপারটা হবে যে দেশ পরিচালনার ক্ষেত্রে হোক, সেটা বগুড়া আসন, আমার কুমিল্লার না, বাট বগুড়া আমার বাংলাদেশি, আমার লাইভ বগুড়ার অনেক মানুষ দেখেন, আপনাদের অনেকের সাথে আমার ইনবক্সে কথা হয়, কেউ রাজশাহী, কেউ নেত্রকোনা, কেউ বরিশাল, কেউ বগুড়া, কেউ চাঁপাইনবাবগঞ্জ। আমার মনে হয় 64 ডিস্ট্রিক্টের সব মানুষের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে অলরেডি এই গানের কারণে। বাংলাদেশের গণতন্ত্র সেদিন বিশেষভাবে যেদিন কোনো দল গঠনমূলক সমালোচনা নিতে পারবে, বস এটা নিতে পারবে না। এটা আমাদের বাংলাদেশ, আল্লাহ জানে, আমিও দোয়া করি
যদি যেদিন দল গঠনমূলক সমালোচনা নিতে পারবে সেদিন হয়তো আমরা রাজনীতিতে যাওয়ার সুযোগ পাবো। কারণ আমাদের সমস্যা হচ্ছে আমরা সমালোচনা করি, যেই দলই করি, তো সমালোচনা কোনো দলই মাইনা নেয় না, যার কারণে রাজনীতি থেকে সাইডে থাকতে হয়। রফিক ভাই ধন্যবাদ, শিপন ভাই ধন্যবাদ, সপ্তক চক্রবর্তী ধন্যবাদ। তো যাই হোক, হিরো আলম ভাইকে সাপোর্ট করেন যদি আপনার এলাকার হয়। আপনি যদি মনে করেন হিরো আলম ভাই যোগ্য, আপনি ভোট দেন, আমার কোনো সমস্যা নাই। বাট একটা জিনিস মনে রাখবেন যে আপনার অতিরিক্ত আবেগ, আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, অতির কোনো গতি নেই। এটা হচ্ছে আমাকে কুমিল্লার ভাষা, মানে অতি জিনিসের কোনো গতি হয় না। অতি বলতে অতি ভালোবাসা, এগুলো ভেজাল লাগায়। অতি ফিরিতি ভেজাল লাগায়, অতিরিক্ত তেল মারা ভেজাল লাগায়, অতিরিক্ত স্নেহ এটাও ভেজাল লাগায়। তার মানে অতি যেটা, এই যে অতি শব্দটা, আমার ভাই বগুড়াই হিরো আলম বাস না বাস পাবে একদিন মানুষকে নিয়ে যে অবশ্যই আমি এটা ট্রাস্ট করি কি আমাদের একটা যোগ্য ব্যক্তি সমাজের যোগ্য চেয়ারে বসা। হ্যাঁ, এখন যোগ্য চেয়ারে কিন্তু বসতে পারে না, বসাবে কি আমি আপনি। নমিনেশন হয়তো তিনি সাবমিট করছেন, মনোনয়ন হয়তো পাবেন, আমি ধরে নিলাম যে তিনি পাইছেন, কিন্তু তারে ভোট দিবে কে? আপনি দিবেন, বগুড়ার মানুষরাই দিবেন। দিয়া যখন আপনি তো কেয়ামতের কাছে নিয়ে আসতেছেন টাইনা টাইনা, এগুলা আপনার বুঝতে হবে। আপনি তারে ভোট দেন, সমস্যা নেই, তবে একটু চিন্তা করবেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, ঠিক আছে, কিন্তু যাকে খুশি তাকে আবার ওই যে আমার মন চাইছে যে আমি কোনো কিছু বিবেক চিন্তা ভাবনা না করে নিয়ে একজনটা দিয়ে দিলাম, যার কোনো লেগেসি নেই, যার কোনো এগুলা ক্যারি করার মতন তার ওজন নাই, ঠিক আছে। আসাদ ভাই লিখেছেন তারেক রহমানকে নিয়ে কথা বলবেন না, বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তার উপর নির্ভর করে। ভাই নোয়াখালীকে নিয়ে অনেক মানুষ ঠাট্টা করে কেন? এটা হচ্ছে যে তাও ভালো, আপনি দেখেন যে নোয়াখালীও একটা, ভাই শোনেন, যে কোনো একটা জিনিস যখন আলোচনা সমালোচনা হইব, এটার মনে করলেন মানুষের কাছে চিনি। এখন বহুত মানুষ আছে নোয়াখালীর হয়তো নাম শুনছিল বাট এটা ভালো জানছে না, কিন্তু ট্রলের কারণে, এই এত ট্রলের কারণে নোয়াখালীর একটা আলাদা কিন্তু দাম হয়েছে। আমি দেখছি কালকে যে ওই একটা কিসিং সিন দিছিল যে ঢাকা শহরে কেমনে কিস করে, নোয়াখালীতে কেমনে করে, তারপর নোয়াখালীর টাকা কেমন, এগুলো আছে। তো এগুলাতে আপনি শোনেন, আপনার যদি যোগ্যতা থাকে, আপনার পিছনে যদি লক্ষ্য আপনার স্থির থাকে, পিছনে আপনার নিয়ে বহুতজন বহুত কিছু করবে। আমি লাইভে গান করি, আপনারা চিনেন আমার লাইভে গান করি, আমার গানকে সবাই পছন্দ করেন। এমনও মানুষ আছেন আর বেটা বসে বসে চিল্লাস কেন, আরে কি ইকবালের গান গাছে, এরকম মানে আমার স্ল্যাং ইউজ করেন। জি আবির ভাই বলেন, সৌমন ভাই ধন্যবাদ। কিন্তু আমি কি গান থামাইছি? আমি গান থামাই নাই, কারণ আমি যদি গান গাই 100 জনের মধ্যে তো 5 জনের খারাপ লাগে, লাগাটা স্বাভাবিক। আমি 100টা মানুষের কাছে ভালো হয়েও মানে হচ্ছে আমি বিরিয়ানির প্যাকেট। একটা মানুষ কখনোই 100 জন মানুষের কাছে ভালো হইতে পারে না। আপনার আশেপাশে যদি সবাই আপনারা ভালোকে, আপনি মনে করবেন সবাই তেল মারতেছে, কোথাও না কোথাও তো মিস্টেক আছে। আর আল্লাহ নবীরার পর্যন্ত বিরোধী ছিল, আর আমরা তো সাধারণ মানুষ। সো আপনার সাপোর্টারও থাকবে, আপনার বিরোধীও থাকবে, কিন্তু এখানে আপনি থামে যাওয়া যাবে না। আর এই কারণে ওই জায়গাতে আমি হিরো আলম ভাইকে আমার আইডল মানছি একটা জায়গায়, যে হিরো আলম থেকে আমার ইদানিং লাইভে আমি কিছু কিছু জিনিস, অনেকে আমার ব্যাড কমেন্ট করতো, তো আলহামদুলিল্লাহ আমার লাইভে অনেক ব্যাড কমেন্ট কম হয়। হয়তো 1000 কমেন্ট হলে এখানে 2-4টা ব্যাড কমেন্ট হয়, তারপরে 2-4টা ব্যাড কমেন্ট আমি নজরে নিতাম, হয়তো একটু রিয়েকশন করে দিতাম, কারণ ভাই আমিও তো মানুষ। একটা গান করতেছি, হঠাৎ করে আপনি একটা গালি দিচ্ছেন, আমার গানের কনসেন্ট্রেশনটা হয়তো আমার নষ্ট হয়ে যাচ্ছে, গালিটার দিকে নজর যাচ্ছে, তো তখন আমি মাঝে মাঝে চেষ্টা করতাম যত কম পারি রিয়েকশন দেওয়ার, তারপরে দিয়ে ফেলতাম। কিন্তু হিরো আলম ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লাগছে, যে এই যে যারা রিয়েকশন করে, যারা ট্রল করে, তোমরা হিরো আলম হয়ে দেখাও, তোমাদেরকে কজন চিনে, আমাকে কজন চিনে। তার এই কথাগুলো কিন্তু কোথাও না কোথাও আপনার জন্য মানে মোটিভেশনাল, মানে মোটিভেশনালের বাংলা শব্দটা হচ্ছে যে উৎসাহমূলক, অনুপ্রেরণামূলক কথা। আপনি ওই কথাগুলোকে নেন, হিরো আলম থেকে যেগুলো শেখার আছে শিখেন। কিন্তু কিন্তু যখন দেশ পরিচালনার ক্ষেত্রে হবে, যেটাতে এলাকার সাধারণ মানুষের ভাগ্য জড়িত থাকবে, যেখানে সিদ্ধান্তের ব্যাপার আছে, যেখানে ব্রেন খাটানোর ব্যাপার আছে, হ্যাঁ হিরো আলম ভাই মিডিয়াতে কাজ করুক, তাকে নিয়ে 5টা ছবি হোক, পরিচালনা করুক, ওই লাইনে যাক, আমার কোনো সমস্যা নেই। হিরো আলম মেম্বার হতে পারেনি, এমপি ভাই, তারপরে জিলোর ভাই ধন্যবাদ। ভাই আপনার পিছনে, আমার পিছনে গুলো সিগারেট ভাইজান, এত যুক্তি দরকার নাই, ডাইরেক্ট বলো, ডাইরেক্ট বলো সরি ভাই, বুঝি নাই কথাগুলো। ভালো লাগছে। স্বপ্ন ভাই মাশরাফির মতো ব্যক্তি একদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, আপনার মতামত আশা করছি। অবশ্যই অবশ্যই আমি মনে করি যে মাশরাফির মতন মানুষ যারা আছে, এখন সমস্যা হচ্ছে যে আমরা ওই যে ভালোবাসার জায়গা সবার একটা জায়গায় থাকে। মাশরাফি যতদিন ক্রিকেট খেলছে সবাই ভালোবাসছি, হিরো আলম যতদিন অভিনয় করছে সবাই ভালোবাসছি, কিন্তু হিরো আলম যখন জাতীয় পার্টি থেকে মনোনয়ন কিনছে, মানে এটা আওয়ামী লীগ রিলেটেড দল, এখন যারা বিএনপি আছে তারা একটা বিরোধী চলে যাচ্ছে। এখন আমারে কেউ বলবেন আপনি কি বিএনপি নাকি, যে আপনি হিরো আলমের বিপক্ষে কথা বলতেছেন। না, আমি কোন দল করি সেটা বড় কথা না, আমি কোন দল করি এটা আমার পার্সোনাল প্রোফাইলে গেলে বুঝবেন। কিন্তু আমি আমার পরিচয়টা মনে করি, আমি যেই দলই করি না কেন, আমার হক কথা বলার মতন সাহস থাকতে হবে। আর আপনি হক কথা তখনই বলতে পারবেন যখন আপনি দলের নেতারা থেকে গোলামি করে খাইতেছেন না, তখন। আর আপনি যদি দলের নেতা থেকে, সিএনজি স্ট্যান্ড থেকে, তারপর হচ্ছে ওই যে এলাকার মধ্যে রাস্তাঘাটের কাজ চলে, ইটভাটার কাজ চলে, ওইগুলো থেকে পয়সা খান, আপনার দলের বিরুদ্ধে কথা বলার সাহস নাই।
হিরো আলম পার্সোনালিটি এটা যার যার ব্যক্তিগত। হিরো আলম ভাইয়ের কোথাও না কোথাও সে হয়তো আমার আপনার মতন পরিবেশ পায়নি, তার এই কথাগুলো শুনেছেন যে খুব অল্প বয়সে তার বাবা মার ডিভোর্স হয়েছে, সেখান থেকে তিনি মানে তার মায়ের একটা কানের জিনিস 800 টাকা বিক্রি করে সেটা থেকে তিনি ছোট একটা ব্যবসা শুরু করছেন, আস্তে 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 আজকের হিরো আলম আসছেন। ওই জায়গা থেকে আপনি শিখেন, হাজারটা তার মধ্যে অনুপ্রেরণামূলক তার কাছে বার্তা আছে। তার পার্সোনালিটির জায়গাটা ওই জায়গাতে স্ট্রং। পার্সোনালিটি আসলে ক্রিয়েট হয় আমরা তার মানুষের মধ্যে ক্রিয়েট করে। একটা বস্তির ছেলে, আমার একটা মেয়ে আছে 2.5 বছর, ইলিয়া বিনতে নাইম, কম বেশি সবাই চিনেন, আমি অনেক ভিডিও করি, ছবি টবি দিই। আমার মেয়ে এইখানে যে পরিবেশটা পাচ্ছে, সে দক্ষিণ কোরিয়াতে তার জন্ম হয়েছে, তো এইখানে সে যে পরিবেশটা পাচ্ছে, এই সেম পরিবেশটা কি ঢাকার গুলিস্তানের বস্তির মধ্যে একটা বাচ্চা পাচ্ছে? আমার মেয়ে যে কালচারটা শিখবে, সে যেভাবে আমার থেকে শিখবে, সে শিখবে কার কাছ থেকে? আমার থেকে। আর কোথাও না কোথাও আমি হয়তো একটু ভালো আছি বা আমি শিখাইতে পারি, তো আমার বাচ্চা শিখবে। আর যে একটা বস্তিতে বড় হয়েছে, রাস্তার মধ্যে ফুল বেচে বেচে বড় হয়েছে, সে কিন্তু ওই পজিশনে যাইতে পারবে না, ওইভাবে শিখতে পারবে না। ঠিক আছে? সো ওইটা হচ্ছে আপনার পরিবেশ না পাইলে শিখবে না। তো হিরো আলম ওই পরিবেশ পায়নি, তারপরে হিরো আলমকে নিয়ে আমি আপনি কথা বলতেছি, এটাই হচ্ছে তার লাইফের সবচেয়ে সাকসেসফুল জায়গা। জাবির ভাই, নাইম ভাই, না আজকে সং করবো না। লিঙ্কন নীল ভাই লিখেছেন হিরো আলমের কি যোগ্যতা নাই? যে অবশ্যই আছে, হিরো আলমের 1000টা যোগ্যতা আছে, আমি সেগুলোকে সাপোর্ট করি, স্যালিউট করি। বাট রফিক ভাই, জয় বাংলা লোক, ধন্যবাদ। বাট কোথাও না কোথাও প্রশ্ন হচ্ছে, যখন বিষয়টা হয়ে যাবে যে আমার গার্ডিয়ান হওয়া, আমি হিরো আলম ভাইরে পছন্দ করি, কিন্তু হিরো আলম ভাইকে যদি বলে যে আমার গার্ডিয়ান হিসেবে মেনে নিতে, আমি সেই জায়গায় নিব না। আমি মনে করি কোথাও না কোথাও, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে, আমি একজন ছোটখাটো গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ, ভিজুয়াল কমিউনিকেশন ডিজাইনার। তো আমাকে গাইডলাইন দেওয়ার জন্য আমার থেকে অবশ্যই জ্ঞান যিনি বেশি রাখেন, হয়তো মিডিয়া লাইনে আমি কিছু বুঝি না, কিন্তু আমি একটা লাইনে পড়াশোনা করছি, আর আমি যে পড়াশোনাটা করছি এটার সাথে আমাকে যখন কেউ রিলেটেড করবে, একটা চাকরি দিবে, তখন আমি নিশ্চয়ই হিরো আলমরা আমার বস মানবো না। আপনি হয়তো একটা কনস্ট্রাকশনের একটা রাজমিস্ত্রি, আপনি হয়তো রাজমিস্ত্রির যে হেড আছেন, যিনি মেইন থাকেন, যিনি, আমি জানি না কি বলে তাকে, আপনি হয়তো ওইটা, কিন্তু আপনার আন্ডারলাইনে যদি হিরো আলমরা দেয়, আপনি কি তার কমান্ড মানবেন? কারণ সে জানে না কিভাবে কয় কেজি, মানে কত কেজি সিমেন্টে কত কেজি বালু মিশাইতে হবে সিস্টেমকে। হ্যাঁ, এটাই সপ্ত চক্রবর্তী, আপনার কথা ঠিক, অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য এডুকেশন, এটাই। আচ্ছা, না এখন এটা হয়ে গেছে বস, এটা হয়ে গেছে। তো আমরাও বাঙালিরা যথেষ্ট আবেগপ্রবণ, আমাদের আবেগ ভালো, আমাদের আবেগ অনেক সময় ছোট ছোট বাচ্চাদের জীবন বাঁচিয়ে দিচ্ছে, অসহায় মানুষদেরকে একটা পজিটিভ জায়গায় পৌঁছাই দিচ্ছে আমাদের এই আবেগ। কিন্তু আমাদের অতি আবেগ মাঝে মাঝে আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতেছে। উদাহরণ হিসেবে আমি আবারও বলছি যে ক্লোজ আপ ওয়ানের প্রথম শিল্পী নোলক, ওই যে পয়লা যে উপহার একটা পাইছে আর গান গাইছে, তারপরে কিন্তু ভাই নাই হয়ে গেছে, মাঝখানে দেখছি কমেডি করে। আপনি দেখেন বেল নাই, কারণ কি? নোলকের যোগ্যতা ছিল না, কিন্তু সাধারণ মানুষ তারে ঠেলে নিয়ে গেছে। সাধারণ মানুষের ঠেলায় সে, আমি আপনার তারা আবেগে নিয়ে পৌঁছাই দিছি, তারপরে কিন্তু সে সারা বাংলাদেশের মধ্যে ক্লোজ আপ ওয়ান হওয়া। মানে আপনি ইমরানরে দেখেন, শিল্পী ইমরান, সবাই তার গান শোনেন, কেন শোনেন? কোয়ালিফাইড, সে শিখছে, সে জানে, সেটার উপর চর্চা করছে, সেটার উপর সময় দেয়। তার হওয়াটা এক জিনিস, আর নোলকদের হওয়াটা, সালমার 2-4টা গানের পর আর হিট হয়েছে কিনা আমি জানি না, তাও পুরানা গানগুলোই হিট হয়েছে। সালমারও কিন্তু আমরা যখন তার একটা ডকুমেন্টারি আসলো, সবাই একদম বেহসে, আহারে গরিবের মাই, আমিও ভোট দিছি, আমি আমার ফোন থেকে 2 টাকা খরচ করে ভোট দিছি। ফারজানা আপু, একটা সরকারি চাকরি জানার জন্য মানুষের যথেষ্ট শিক্ষিত যোগ্যতা প্রয়োজন রাখে, যেখানে শুধুমাত্র একটি। ফারজানা আপু, একটু কমেন্ট যারা করছেন 2 লাইনের করবেন বস। রাজনীতি যে মিথ্যা করছে মিলন ভাই, বিরক্ত লাগে। হ্যাঁ, এখন আপনার কোথাও না কোথাও আমাদের বাংলাদেশে যে পলিটিক্যাল যে অবস্থা আছে, তো সেটা আপনি স্বীকার করেন না, কারণ আপনি যেই দলে করেন, আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, বা আমি আওয়ামী লীগ করি, আপনি বিএনপি করেন, নিজের দল সম্পর্কে গঠনমূলক কথা বলার সাহস আপনার আছে? আমার আছে? নাই। তারপর সরকার 1000টা আইন, যারা আমরা ফেসবুকে এসব কথা বলি, বা যারা একটু হয়তো পপুলার আছেন বা আছি, তাদের সম্পর্কে বিভিন্ন সময় ওয়ার্নিং দেওয়া হয়। গ্রুপ থেকে যখন আপনি এইসব বিষয়ে কথা বলবেন, গ্রুপওয়ালাদের চিন্তায় থাকে, ঠিক আছে? 1000টা বিষয় আছে, তারপরেও আপনি বলতে হবে, আপনি আপনার জায়গাটা চিনতে হবে। হিরো আলম ভাইকে, যারা বগুড়া 4 আসনের লোক আছেন, যদি হিরো আলম ভাইকে যোগ্য মনে করেন, অবশ্যই ভোট দিবেন। কারণ আমি হিরো আলম ভাই সম্পর্কে এতটা ভালো জানি না, যতটা আমি ইন্টারনেট থেকে জানছি, ওইটার উপর আমি বেসিসলি করে কথা বলতেছি, যতটা আমি তার লাইভ ইন্টারভিউ শুনছি, ওইটার উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি মনে করেন আনিসুর রহমান আজ কোনো গান হবে না, বস আজকে গান হবে না, আজকে হিরো আলমকে নিয়ে কথা বলবেন। জি, রেজাল ভাই, আজকে হিরো আলমকে নিয়ে কথা বলবো, আমি লাইভ শেষ করে দিব, আর 5 মিনিটের মতো আছি। সিঙ্গাপুর থেকে শফিক ভাই আছেন, তো লাইভটা আজকে খুব বেশি শেয়ার হয় না, যাক আজকে এটা শেয়ার না করলেও চলবে। তারপরেও হিরো আলমের যারা সাপোর্টার আছেন, যারা ভক্ত আছেন, তাদেরকে আমি বলবো যে আমার কথাগুলো শুনবেন আগে, না শুনে আমার কেউ বকা দিবেন না। আর আমার কথাগুলো আপনার কাছে আমি প্রশ্ন রেখে দিলাম, ভোট আপনার, ব্রেইন আপনার, ওই এলাকার মানুষ আপনি,
আমরা যারা আউট অফ বগুড়া আছি আমাদের সমস্যা নেই, যারা ওই এলাকার মানুষ আছেন ভেবে চিন্তে করবেন। যদি হিরো আলম ভাইকে মনে করেন যে হ্যাঁ পড়ালেখা কম থাকুক, সে হয়তো এমপি হইলে আমাদের এলাকার উন্নত হবে, যুক্তি দিয়া, আবেগে না, আবেগ অলওয়েজ রং ডিসিশন চলে যাবে। রাজনীতি আর গান ডিফারেন্স আছে। হিরো আলমের স্বাধীনতায় মডেল বা বিভিন্ন ভিডিও কিন্তু রাজনীতি না। ভাই আমরা বগুড়া 16 কোটি মাছ ধরবা জায়া ধরা আনি বলো, আমি বলছি না হিরো আলমের সক্রিয়তা মডেল বা বিভিন্ন অডিও কিন্তু রাজনীতি না। জি নীল ভাই, সেটাই। যার ভোট সবার ভোট সবাই দিবেন, আপনার যদি ভালো লাগে হিরো আলমকে দিবেন। তবে কথা হচ্ছে যে মাশরাফির সাথে তুলনা হচ্ছে, এটা সে ঠিক হয়নি। এখন আপনার বুঝতে হইব ভাই, হিরো আলম ভাইয়ের যে শিক্ষাগত যোগ্যতা, তার যে লাইফ, সে যে পরিবেশে মানুষ আছে তার ভিতরে অতটুকু জ্ঞানই ঢুকছে, এর বাইরে কিন্তু ঢুকে নেই। আপনি যারা সৌদি, এখন যারা এখানে ভিউয়ার্স আছেন, যারা সৌদি বসে দেখছেন, যারা বাংলাদেশে হয়তো মেট্রিকের পরে পড়াশোনা করেন নাই, হয়তো আপনি বিদেশ চলে গেছেন, আপনার যে থিঙ্কিং, এখানে অনেকে আছেন যারা ইউরোপ থেকে দেখছেন, হয়তো তিনি একজন প্রফেশনাল টিচার, ওইখানে একজন বিজনেসম্যান বা একজন ডাক্তার, তার চিন্তা আপনার চিন্তা কখনোই সমান হবে না। কারণ আপনি যেই পরিবেশটা পাইছেন আপনি ওই পরিবেশে চিন্তা করবেন, আমি যে পরিবেশটা পাইছি আমি ওই পরিবেশে চিন্তা করব। তবে বিষয় হচ্ছে যখন এটা বাংলাদেশের বিষয় হয়ে যাবে, সার্বভৌমত্বের বিষয় হবে, তখন সেইখানে চিন্তা করতে হবে যে আমি কোন কাজটা করছি এটাতে কতটুকু দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা আছে অবশ্যই, আমার একটা ভোট কিন্তু সস্তা না। আমার ভোটটাতে একটা মানুষ এরকম একটা ভোট করে 2-4-5 লাখ হইব। আজল ভাই হ্যাঁ মন অনেক বড়, উনি অনেক সামাজিক কর্মকাণ্ড করেন, আমি সেগুলো জানি। হিরো আলম ভাই অনেক ধরনের সামাজিক কর্মকাণ্ড করেন, সাপোর্ট করি। তিনি এমপি ইলেকশনে আসছেন, আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই বস। কিন্তু কোথাও না কোথাও আপনি দেখবেন যে আপনার যদি একটু চিন্তা করার মাথা থাকে, একটু চিন্তা করবেন, ঠিক আছে? যদি ভালো মনে হয় অবশ্যই হিরো আলম ভাইকে ভোট দেন, আমার কোনো সমস্যা নেই। আমি তার অ্যান্টিপার্টি না, তার বিপরীতে আমি দাঁড়াই নেই, ঠিক আছে? তো বাট যাই করেন আপনাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন থাকবে, হিরো আলম ভাইকে সাপোর্ট করলেন না করেন। বাট হিরো আলম ভাইয়ের এই ইলেকশন আসাটাকে আমি খুবই সাধুবাদ জানাইছি। আর হিরো আলম ভাইয়ের সাহস দেখে আমি অবাক হয়েছি। তিনি বলছেন যে যদি জাতীয় পার্টি থেকে তাকে নমিনেশন দেওয়া না হয়, মনোনয়ন ফর্ম না দেয়, তাহলে তিনি কিন্তু স্বতন্ত্র থেকে ইলেকশন করবেন, মাঠ ছাড়বেন না। দ্যাটস দ্য এনকারেজ, এটা হচ্ছে সাহসের পরিচয়। তিনি বলছেন যে হিরো আলম মাঠ ছাড়ার পাত্র না। আমি তার এই জায়গাটা খুবই পছন্দ করছি। উনি মাঠে থাকুক, থাকার পরে দুইটা জিনিস হবে, রাজনীতিবিদদের একটা বড় গালে থাপ্পড় পড়বে, আর দ্বিতীয় হচ্ছে হিরো আলম ভাইয়েরও একটা পার্সোনাল বুঝ হবে যে তিনি আসলে কতটা যোগ্য একটা এমপি প্রার্থী হওয়ার। নেক্সট ডে হয়তো এখন উনি থেমে গেলে আগামীবার ইলেকশনের সময় উনি আবার দাঁড়ায় যাবেন। সাথে সাথে আরও যারা কমেডিয়ান আছেন বা শিল্পী আছেন, হয়তো আমিও দাঁড়াই যাবো যাইয়া, হ্যাঁ, যে আমিও দাঁড়াই যাই। তো আমরা যারা দাঁড়ায় যাওয়ার জন্য ওয়েট করতেছি, হিরো আলম ভাইয়ের এইবারের ইলেকশনের পরে সেটা আমাদের চিন্তায় আসবে যে হিরো আলম ভাই যদি ইলেকশন করে স্বতন্ত্র থেকেও কয়টা ভোট পায়, যখন সেটা উনি বুঝবেন, এর পরবর্তীবার নিশ্চয়ই উনি ততটা যদি ভালো হয় পাস করবেন। না যদি ফেল করেন, কত ভোটে ফেল করেন, ফেলেরও একটা ডিপেন্ড আছে। 32 পাইয়া ফেলও এক জিনিস, আর 0 পাইয়া ফেলও এক জিনিস, 5 পাইয়া ফেলও এক জিনিস। তো সেটাতে হয় কি, যে 32 পাইয়া ফেল করে সে 33-এর আশা আবার পরীক্ষা দেয়। আর যে ধরেন পাইছে 5-7, তার আইডিয়া হয় ভাই রে পড়ালেখার দরকার নেই, বিদেশ জায়গা। রাজু ভাই যে সাপোর্ট করবে, মাশরাফি ভাইয়ের সাথে কোনো কিছু তুলনা হয় না। ভাই আপনার কথা হলো ভালো লাগছে, ধন্যবাদ। শরণ ভাই, জুমজুম ভাই, তো যাই হোক না, হিরো আলমকে যে সাপোর্ট করবে সে পাগল এটাও না বস। এক একজন মানুষের এক একজন ভালোবাসা থাকে। আপনার ভালোবাসার জায়গা হয়তো একজন মানুষ আছে যাকে আপনি ভালোবাসেন, বাকিরা হয়তো কয় যে আরে কি করলি, কোন মাইয়া বিয়া করলে, মাইয়ার চেহারার দিকে চাওয়া যায় না, আন্দারের ওই জায়গা। আপনি খালি কোন আম্মা আমার চেহারাটা, আমার চোখ দিয়ে যদি তুমি মায়ের একটু দেখতা, তাহলে দেখতা কত পছন্দ লাগে। তো সেটাই, যাকে যার ভালো লাগে তারা ভালো লাগে। হিরো আলম ভাই যারা ভক্ত আছেন, অন্ধভক্ত আছেন, তারা তাকে সাপোর্ট করবেনই। হিরো আলম ভাইকে আমিও সাপোর্ট করি, কিন্তু কোথায় যেটা যখন সেটা ইলেকশনের ব্যাপারে আসবে, আমি চাই হিরো আলম ভাই ইলেকশন করুক, স্বতন্ত্র থেকে হলেও করুক, ইলেকশনের রেজাল্টটাও ওনার দরকার আছে, তাহলে উনিও থামবে। আর বাংলাদেশের বাকি যারা ইদানিং চিন্তা ভাবনা করতেছে সেটাও থামবে। আর যারাই নমিনেশন ফর্ম সাবমিট করতে যাবে তাদের জন্য প্রতিটা ইলেকশন কমিশন থেকে একটা নির্ধারিত ক্রাইটেরিয়া থাকবে, যোগ্যতার মাপকাঠি, যে মিনিমাম তার গ্রাজুয়েশন থাকতে হবে, মিনিমাম গ্রাজুয়েশন। এই ছাড়া পোলাপেন দিয়ে বাংলাদেশ চলবো না। এই আগের দিনের 8 পাস 10 পাস এমপি টেমপি এখনো যেগুলো আছে, হেরার দিয়ে বাংলাদেশ এখন খাইতে খাইতে মানে এই দেশটার তলা বের করে ফেলছে। এখন হইতে হবে কার, যে মিনিমাম যার গ্রাজুয়েশনের যোগ্যতা আছে, যে মিনিমাম সে অনার্স কমপ্লিট বা বিএ পাস করছে, তাকে দিয়েই। হিরো আলমকে নিয়ে আবেগ দিয়ে করতেছে, এটাই। হিরো আলম ভাই তো ইলেকশন পাস করবেন, এটা উনিও ভালো করে জানে, আমিও জানি, আপনিও জানেন। বাট উনি যেটা চাইছে এটা হয়ে গেছে, কিন্তু এটাতে কোথাও না কোথাও ভোট দেওয়া, ভোট হয় না। সুমি আপু কেন আপনার ভোট হয় না? হিরো আলমকে কথা বলা ঠিক। হিরো আলমকে বিষয়টা শুধু হিরো আলমের সাথে না, বিষয়টা শুধু হিরো আলমের সাথে না, এটা আমাদের বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি সেটা নিয়ে কথা। তো ঠিক আছে, অনেক কথা বললাম। আমার কথায় হয়তো যারা হিরো আলম ভাইয়ের ভক্ত আছেন কেউ হয়তো মন খারাপ করবেন, কারো ভালো লাগছে, কারো মন্দ লাগছে। তারপরেও আমি মানুষ, আমারও ভুল হইতে পারে।
হিরণ ভাইকে যদি আপনার ভালো লাগে, যোগ্য মনে করেন, ভোট দিবেন, আমার কিছু যায় আসে না। তবে দেশের ভবিষ্যৎ যেহেতু ভেবে চিন্তা করবেন। আজ এই পর্যন্ত। যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট নাই, উপরে আমার আইডি আছে, কানেক্ট হয়ে যাবেন। আর আমার প্রোফাইলে একটা পেজ আছে উচিত কথার ভাত নাই, সেটাতে লাইক দিয়ে রাখবেন। যতক্ষণ আমি লাইভে যাই সেই পেজ থেকে এটা ব্রডকাস্ট হয়, অলওয়েজ আপনি নোটিফিকেশন পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমি নাইম ছিলাম দক্ষিণ কোরিয়া থেকে।